আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি আজকে সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ক্লাস নেব। তোমরা ইতিমধ্যে জেনেছ কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বন্ধ আছে। আর এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে না। আর এই না হওয়ার কারণে তোমরা হয়তো লেখাপড়া থেকে অনেকখানি দূরে সরে আছো। আশা করি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা অন্যরকম শিক্ষা, এরই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে শাহ নেমতলা কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আজকের আমার এই ক্লাসটি। সর্বপ্রথম আমি আমার পরিচয়টি দিতে চাই, যদিও তোমরা আমাকে চেনো, তবুও আমি আমার পরিচয়টি তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহ নেমতলা কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বুঝো, মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য এবং মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিসমূহ। যাই হোক, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি বর্তমান যুগ হচ্ছে শিল্পায়নের যুগ এবং আধুনিক সভ্যতার যুগ। এই শিল্পায়নের যুগের বা এই শিল্প সভ্যতার মূল চাবিকাঠি হিসেবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মানব সম্পদ তথা জনশক্তির অবদানকে। যদিও বর্তমানকালে এই জটিল শিল্প সভ্যতার যুগে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির আগমন ঘটেছে, শিল্পের ক্ষেত্রে যেসব উপাদান কাজ করে থাকে এর মধ্যে শ্রম বা জনশক্তির স্থান হচ্ছে কি সবার ঊর্ধ্বে। কেননা এটি এমন একটি উপাদান যা সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ উপাদান নিশ্চিত করে। কোনটি? সেটা হচ্ছে মানব সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব যে মানব সম্পদ ব্যবস্থাপনা কি। মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে মূলত দুইটি বিষয় সম্পর্কিত। এর একটি হচ্ছে মানব সম্পদ, আলাদা আলাদা ভাবে যদি আমরা দেখি, একটি হচ্ছে মানব সম্পদ এবং একটি হচ্ছে কি ব্যবস্থাপনা। এখানে মানব সম্পদ বলতে আমরা কি বুঝবো? এখানে মানব সম্পদ বলতে সেটাই বুঝবো যেটা হচ্ছে কি একটা সর্বোচ্চ পদ, একটা প্রতিষ্ঠানের হোক বা যেখানে হোক না কেন, একটা সর্বোচ্চ পদ বা নির্বাহী থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মেধা, বুদ্ধি, উদ্বোধনী ক্ষমতা ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। আর অন্যদিকে আরেকটা যেটা আমরা দেখি ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা বলতে সেই জিনিসটা আমরা এখানে বুঝবো যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে যাবতীয় সম্পদকে যথাযথ ও কার্যকরীভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে কি আমরা ব্যবস্থাপনা বলব।
এই দুইটাকে যদি আমরা একভাবে বলতে চাই তাহলে আমরা সেভাবে বলতে পারি যে দক্ষতা ও ফলশ্রুতিতার সাথে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষ কর্মী সংগ্রহ ও নিয়োগ, উন্নয়ন ও সংরক্ষণের প্রক্রিয়াকে কি মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। এই মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তাদের মতামত ব্যক্ত করেছেন। তাদের মধ্যে আমরা যদি কয়েকটা বিজ্ঞানীর মতামত হয়তো আলোচনা করি, তাদের মধ্যে আমরা হয়তোবা দেখতে পাই বার্টল ও মার্টিন এদের মতে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনা বিভিন্ন কার্যক্রমের একটি রূপরেখা যা সংগঠনের কর্মশক্তির ফলপ্রসূতা বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটা কে বলছেন? এটা হচ্ছে বার্টল ও মার্টিন এদের মতে। আর একজন যিনি আছেন যিনি হচ্ছে EFL ব্রিজ এর মতে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনা সেই অংশ যা কোনো প্রতিষ্ঠানের মানবীয় দিক নিয়ে কাজ করে। আরেকজন আছেন, আমরা যদি দেখি ডেভিড এ ডিসেনজু এবং স্টিফেন পি রবিন্স এর মতে ইনারা মানব সম্পদকে 4টি অংশে ভাগ করেছেন এবং ইনারা বলছেন যে 4টি কাজের সমন্বয়ে এই মানব সম্পদ ব্যবস্থাপনাটা কি তৈরি হয়। এই 4টি ব্যবস্থাপনাটা কি? আমরা 1 নম্বর যেটা দেখি কর্মী সংস্থান, 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন, 3 নম্বর হচ্ছে পেশাদান এবং 4 নম্বর হচ্ছে সংরক্ষণ। এই 4টি সমন্বয়ে এনারা বলছেন যে মানব সম্পদ ব্যবস্থাপনাটা গড়ে ওঠে। যে পরিশেষে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে সেটা বুঝব যে মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার সেই অংশ যা একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ তথা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে। তাকে আমরা কি বলবো? মানব সম্পদ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে। এবার আমরা আরেকটা যেটা আমরা এবার দেখব পরবর্তী অংশে, সেটা হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং আমরা যে আলোচনাগুলো করি সেগুলো যতদূর সম্ভব তোমরা খাতায় লিখে রাখবে। এই যে মানব সম্পদ ব্যবস্থাপনার আমরা এখন আলোচনা করবো লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য কি কি লক্ষ্য উদ্দেশ্যগুলো আছে এগুলো অবশ্যই তোমরা খাতায় এন্ট্রি করবে, অবশ্যই করবে। আমরা দেখি যে মানব সম্পদ ব্যবস্থাপনার অনেক কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা উদ্দেশ্য বলতে এখানে বুঝবো যে সেসব পূর্ব নির্ধারিত লক্ষ্য যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূরণ করতে চাই, সেটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য। এখন মানব সম্পদ ব্যবস্থাপনা কি কি লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে পারে। আমরা যদি 1 নম্বরে দেখি যে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পয়েন্টগুলো তোমাদের আমি দিচ্ছি এই পয়েন্টগুলো তোমরা খাতায় এন্ট্রি করবে। ক্লাস হলে ডিটেলস ভাবে তোমাদের সাথে আলোচনা করা হয়তো সম্ভবত, এখানে যেহেতু অনলাইন ক্লাস একটু সীমাবদ্ধ আছে, হ্যাঁ, যত কম সময় করা যায় ততই আমাদের ক্লাসগুলো হয়তো ভালো হবে। সেক্ষেত্রে আমি জাস্ট তোমাদের শুধু মেন থিমগুলো আলোচনা করব এবং খুব শর্ট টাইম। এখানে ক্ষেত্রে আমাদের যেটা যে মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য 1 নম্বর যেটা আছে যে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে আমরা কি বুঝবো? যে মানব সম্পদ ব্যবস্থাপনার যে প্রধান যে উদ্দেশ্য আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মানব সম্পদের কার্যকর নিশ্চিত করা,
এখানে একটি সংগঠনের গুরুত্বপূর্ণ উপকরণ হলো মানব সম্পদ। তাই মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ মানব সম্পদের অংশ হিসাবে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কার্য নির্ধারণ, সুবিধাদি প্রদান, মূল্যায়ন প্রভৃতি ব্যাপারে সতর্ক থাকে। ফলে মানব সম্পদের ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। আমরা ২ নম্বরে যেটা আমরা দেখব যে দক্ষ কর্মী বাহিনী গঠন, মানে যারা প্রতিষ্ঠানে নিয়োজিত থাকে, কাজ করে থাকে, তাদেরকে কি করতে হবে? দক্ষ করে তুলতে হবে। এক্ষেত্রে একটি দক্ষ ও সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তোলা মানব সম্পদের অন্যতম লক্ষ্য। কেন আমরা এই যারা কর্মী হিসেবে কাজ করে তাদের কেন আমরা দক্ষ করে গড়ে তুলব? কারণ যে প্রতিষ্ঠানের উৎপাদন, ক্রয় বিক্রয়, বাজারজাতকরণের সাথে এই কর্মীদের সরাসরি সম্পৃক্ত থাকে। সেই কারণে আমরা এই কর্মীদের দক্ষ কর্মী বাহিনী হিসেবে গঠন করা দরকার। আমরা আরেকটা যেটা দেখি সেটা হচ্ছে যে যোগ্য কর্মী নির্বাচন ও নিয়োগদান। মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে যোগ্য কর্মী নির্বাচন ও নিয়োগদান করতে হবে। এক্ষেত্রে নির্বাচন ও নিয়োগের জন্য কি থাকে সেক্ষেত্রে যে যথাযথ কর্মী নীতি এবং নিয়োগ বিধি প্রণয়ন, এই নিয়োগদানের জন্য যে কর্মী নীতি মানে যথার্থ কর্মী নীতি ও নিয়োগ বিধি প্রণয়ন এবং পদ ও দায়িত্ব ভেদে যাচাই বাছাইয়ের ধরন নির্ধারণ করা অতীব জরুরি হয়ে পড়ে। তারপর আমরা যেটা দেখি যে কর্মীদের উন্নত মনোবল প্রতিষ্ঠা। কর্মীদের আন্তরিকভাবে কাজ করার জন্য দৃঢ় মনোবল খুবই প্রয়োজন। এজন্য মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কি করে উন্নত পরিবেশ ও কর্মীদের প্রাপ্য মজুরি প্রদানের মাধ্যমে তাদের কি মনোবল উন্নত করার যাবতীয় ব্যবস্থা করে থাকে কে? এই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখেছো তো পয়েন্টগুলা? অবশ্যই লিখতে থাকো। আমরা ৫ নম্বর যে পয়েন্টটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে শ্রমিক সম্পর্ক ও শিল্পে শান্তি। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা প্রতিষ্ঠানে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শ্রমিক। মানে শ্রমিক নিয়েই তো একটা প্রতিষ্ঠান চলে। সেক্ষেত্রে এই শ্রমিকদের সাথে মালিক পক্ষের সম্পর্ক বা আদার যে পক্ষগুলো আছে অবশ্যই তাদের সাথে সম্পর্ক একটা মানে ভালো সম্পর্ক স্থাপন যদি করা সম্ভব হয় তাহলে কি প্রতিষ্ঠানটা তার যে টার্গেট বা লক্ষ্য উদ্দেশ্য আছে সেগুলোকে হয়তো বা অর্জন করা সম্ভব হবে। আমরা আরেকটা যেটা হয় শ্রম কল্যাণের ব্যবস্থা। এটি মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে শ্রম কল্যাণ ব্যবস্থা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা শ্রমিক কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা কে কাজটি করে থাকে সেটা হচ্ছে যে আমাদের এই মানব সম্পদ ব্যবস্থাপনা করে থাকে। এক্ষেত্রে শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যেমন কেমন ধরো যে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সুবিধা, অবসর ভাতা, বোনাস প্রভৃতি প্রদানের মাধ্যমে শ্রম কল্যাণ ব্যবস্থা প্রণয়ন করা সম্ভব হয়। আমরা আর কাজে দেখি পদোন্নতি ও বদলি। আমরা দেখি যে শুধু কর্মচারী নিয়োগ করলে হবে না, সেই সব কর্মচারীর পদোন্নতি কি করতে হবে? যথাযথ মানে ব্যবস্থা থাকা দরকার। তাই এই বিভাগের মানে এই কাজ হলো কর্মীদের পদোন্নতি ও বদলির বিষয়ে সম্পর্কে বিচার বিবেচনা করা হয়ে থাকে। কর্মীদের কাজের দক্ষতা, যোগ্যতা বা যে অভিজ্ঞতা আছে তার প্রেক্ষিতে কি হয় যে পদোন্নতির ব্যবস্থা করা হয়ে থাকে। আর এই কাজটি করে থাকে কি এই মানব সম্পদ ব্যবস্থাপনা। আমরা এরপরে যে জিনিসটা একটা দেখবো যে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা খুবই অতীব জরুরি। কেননা একটা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে কর্মীদের উপর। আর এই কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের বিভিন্ন দেখা গেছে যে উন্নয়নের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
কিসের জন্য? দক্ষতা বৃদ্ধির জন্য। এক্ষেত্রে প্রতিটি কর্মী সর্বোচ্চ ব্যক্তিগত উন্নতি সাধন ও যোগ্যতা বৃদ্ধির বিধান করা মানব সম্পদ ব্যবস্থাপনা একটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আমরা আরেকটা যেটা দেখব যে কর্মীদের মধ্যে উত্তম সম্পর্ক স্থাপন। কর্মীদের মধ্যে উত্তম সম্পর্ক স্থাপন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক স্থাপন করে উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করা এই মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। আমরা জানি যে প্রতিষ্ঠানের সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পরিবেশ সৃষ্টি করে কর্মীদের কাজের শৃঙ্খলা আনয়ন করা যায় এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়। আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে যে কার্য সন্তুষ্টি বিধান। এখন দেখা যায় যে প্রতিষ্ঠানে যেসব কর্মীগুলো নিয়োজিত থাকে তাদের বা তারা যে কার্যক্রমগুলো করে সেই কার্যক্রমগুলার স্বীকৃতি দান, উচ্চ মনোবল প্রতিষ্ঠা, কর্মীর মনোভাব ও আচরণ পরিবর্তন, সহযোগিতা বৃদ্ধি ইত্যাদির মাধ্যমে কর্মীদের এই কার্য সন্তুষ্টি আনয়ন করা সম্ভব হয়। এই কার্য সন্তুষ্টি প্রতিষ্ঠানের দেখা গেছে যে শ্রম ঘূর্ণায়মান হার হ্রাস করে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। তাই কর্মী কার্য সন্তুষ্টির বিধান মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম উদ্দেশ্য। তাই আমরা যে লক্ষ্য উদ্দেশ্যগুলো দেখলাম, তাই উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে এটা আমরা বলতে পারি যে মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে যে বিবেচিত এসব উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের মাধ্যমে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যকারিতা বা সার্থকতা খুঁজে পাওয়া যায় এবং এই উদ্দেশ্যগুলো পূরণ করতে পারলে মানব সম্পদ ব্যবস্থাপনা কার্যপন্থা বা গ্রহণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মানব সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য উদ্দেশ্য। আমরা এরপরে আরেকটা যেটা আমাদের আলোচ্য বিষয় হয়তো আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রতিটি প্রতিষ্ঠান কতিপয় কিছু নীতি বা নিয়ম নীতি অনুসরণ করে থাকে। এক্ষেত্রেও মানব সম্পদ ব্যবস্থাপনা কতিপয় কিছু নীতি অনুসরণ করে চলে। এই নীতিগুলোর যথাযথ ব্যবহার প্রতিষ্ঠান বা সংগঠনের কি করে পরিপূর্ণতা দান করে থাকে। প্রতিষ্ঠানের কর্মী, ব্যবস্থাপক, মালিক সকলেই কিন্তু এই নীতিগুলো মেনে চলে বা মেনে চলা বাধ্যতামূলক। যদি প্রতিষ্ঠানের সকল স্তরের সকলেই এই নীতিগুলো মেনে চলে তাহলে একটা প্রতিষ্ঠান তার যে টার্গেট সেগুলো পূরণ করতে সক্ষম হবে। এবার আমরা যেটা দেখবো যে মানব সম্পদ ব্যবস্থাপনা অনেকগুলো নীতি আছে। এই নীতিগুলোর মধ্যে আমরা বেশ কয়েকটা নীতি নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা 1 নম্বর যে নীতিটা আমরা দেখবো যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত নির্বাচন নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নীতিগুলো বিশেষ করে যে পয়েন্টগুলো দিব এই পয়েন্টগুলো তোমরা একটু লিখে রাখো। আমরা 1 নম্বর যেটা দেখছি সেটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত নির্বাচন নীতি। মানব সম্পদের সঙ্গে কাজের সামঞ্জস্য বিধান করতে সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তি নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। বিজ্ঞানসম্মতভাবে মানব সম্পদ নির্বাচন করা হয় এবং এই সঠিক সংস্থাপন করতে হয় যাতে কর্মীর
পক্ষে যে কোনো ধরনের অসুবিধা এড়ানো সম্ভব হয়। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে ব্যক্তিগত সর্বোত্তম উন্নয়ন সংক্রান্ত নীতি। সংগঠনের কোনো কাজকে হীন বলে মনে করা আসলে কারোর জন্য উচিত নয়, কারণ সংগঠনের মধ্যে সঠিক কাজের সংস্কৃতি গড়ে তোলা দরকার। প্রতিটি মানব সম্পদেরই উচিত বা প্রতিটি ব্যক্তিরই উচিত একে অপরের কাজের প্রতি সম্মান দেখানো, হ্যাঁ, যাতে তারা তাদের কাজের ব্যাপারে গৌরব বোধ করে। মানব সম্পদের সঠিক চেতনাবোধ জাগাতে হবে, যাতে তারা বুঝতে পারে যে কাজই হলো তাদের কি উপাসনা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উন্নয়নের সুযোগ সংক্রান্ত নীতি। এখানে আমরা যেটা দেখব যে কর্মীদের উন্নয়নের জন্য যথাযথ সুযোগের ব্যবস্থা করা সকল প্রতিষ্ঠানের উচিত। এখানে প্রতিটি মানুষেরই তার সম্মান ও মর্যাদা বৃদ্ধির একটি অন্তর্নিহিত বাসনা থাকে। তারা অধিক পরিমাণে উপার্জন করতে আগ্রহী হয়, তাই বেশি দায়িত্ব গ্রহণে তারা পিছপা হয় না। কাজেই এই সুপ্ত বাসনা বাস্তবায়িত হলে বা এই সুপ্ত বাসনা বাস্তবায়িত করতে মানব সম্পদকে একটি সুষ্ঠু পদোন্নতির কি করতে হবে, নীতি গ্রহণ করতে হয়। এবার আমরা যেটা দেখব শ্রমের মর্যাদা সংক্রান্ত নীতি। আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রতিটা প্রতিষ্ঠানে যেসব শ্রমিকরা কাজ করে প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তা শক্তি আছে, নিজস্ব ব্যক্তি মর্যাদা আছে। এই ব্যক্তি মর্যাদা শ্রমের প্রতিটা শ্রমিককে তাদের ব্যক্তি মর্যাদা অনুযায়ী তাদের বিবেচনা করতে হবে, তাহলে একটা প্রতিষ্ঠান ভালো মতো চলবে। আমরা এরপরে আরেকটা যেটা দেখব যেটা উচ্চ মনোবলের নীতি। এক্ষেত্রে আমরা যেটা দেখি যে মনোবল হচ্ছে কি এক ধরনের মানসিক অবস্থা। এ হলো মন ও আবেগের সংক্রান্ত একটি বিষয়। মনোবল বাড়াতে অধিক কি করতে হয়, অনুপ্রেরণার ব্যবস্থা থাকা দরকার। কেননা মনোবল যদি মানুষের ভালো হয় তাহলে সে কাজে আগ্রহী হয় বা আগ্রহ প্রকাশ করে। সেক্ষেত্রে কর্মীর মনোবল উচ্চ হবে তখনই যখন সে তার কাজে, তার পরিবেশে এবং তার সহকর্মীদের প্রতি সন্তোষী প্রকাশ করবে। এবার আমরা যেটা আরেকটা দেখবো সেটা হচ্ছে যে ন্যায্য পুরস্কার সংক্রান্ত নীতি। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যে কোনো ক্ষেত্রে প্রত্যাশিত যদি আমরা ফল পাই বা ফল পেতে হলে আমাদের কর্মীদের তাদের সর্বোত্তম প্রচেষ্টা নিয়োগ করে, তাই না? যে কোনো প্রতিষ্ঠান বা দেখা যায় তোমরা যদি ভালো পড়াশোনা করো তাহলে কি হবে, তাহলে ভালো রেজাল্ট করবে, তাই না? এক্ষেত্রে যে প্রত্যাশিত ফল পেতে কর্মীগণ তাদের কি করে সর্বোত্তম প্রচেষ্টা নিয়োগ করে থাকে। সুতরাং তাদের এই প্রচেষ্টার প্রতিদান হিসেবে সঠিক তাদের যে পুরস্কার সেটা ব্যবস্থা করতে হবে এবং ক্ষতিপূরণেরও একটা কি ব্যবস্থা করতে হবে। এতে কর্মীগণ তাদের নিজেরা কি হয় সন্তুষ্ট হয় এবং মানসিকভাবে শান্তি পায়। এবার আমরা আরেকটা যেটা দেখব যে দলগত উৎসাহ সংক্রান্ত নীতি। মানুষ মধ্যে ব্যবস্থাপনার যেসব নীতিগুলো আছে এই দলগত উৎসাহ সংক্রান্ত নীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের নীতিবদ্ধ সম্পর্ক ছাড়া কিছু না কিছু ঘরোয়া সম্পর্কের অস্তিত্ব দেখা যায়।
এক্ষেত্রে এই যে মানব সম্পদ ব্যবস্থাপনা উচিত এই ঘরোয়া সম্পর্কের যথাযথ স্বীকৃতি দানের ব্যবস্থা করা। তাহলে কি হবে, এর ফলে দলগত উৎসাহ বাড়ানো সম্ভব হয়। আর দলগত উৎসাহ বাড়ানো সম্ভব হলেই কর্মীরা যৌথভাবে কাজ করতে অনুপ্রাণিত হবে এবং প্রতিষ্ঠান তার টার্গেট ফিল আপ করতে সম্ভব হবে। আমরা এরপরে যেটা দেখবো যে কার্যকর যোগাযোগের যৌথ ব্যবস্থাপনার নীতি। এক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে যোগাযোগ একটি স্বচ্ছ প্রণালী থাকা দরকার। কেননা যোগাযোগের অর্থ হলো উচ্চ স্তরের কর্তৃপক্ষের আদেশ কি হয় নিম্নমুখী হয়ে কর্মীদের কাছে পৌঁছায়, তাই না? আর আরেকটা যেটা হয় যে কর্মীদের যে অভাব বা নিম্ন যে কর্মীরা থাকে তাদের অভাব অভিযোগ অনুরোধ কি হয় এটা স্টেপ বাই স্টেপ ঊর্ধ্বমুখী হয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কাজেই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দক্ষতা বৃদ্ধিতে এবং সেই সঙ্গে সংগঠনের উন্নতি বা সমৃদ্ধিতে এই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নীতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থা মসৃণ বা কার্যকরী না হয় তাহলে কি হয় বিভিন্ন সমস্যা উদ্ভব হবে, প্রতিষ্ঠান তার টার্গেট ফিল আপ করতে সম্ভব হবে না। আমরা পরবর্তীতে যেটা দেখি সেটা হচ্ছে যে কি যৌথ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতি। সংগঠনের ব্যবস্থাপনার কর্মীদের তরফে অংশগ্রহণের ধারণার সঙ্গে একটি এই নীতি খুবই একটা কি সম্পর্কিত ব্যবস্থাপনার যথাযথ প্রতিপাদনের জন্য এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যে মানব সম্পদ বা মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা মানুষদের সব ব্যবস্থাপনা কর্মীদের কি করতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এই নীতি বর্তমান সমগ্র বিশ্বে একটা অভাবনীয় আলোড়ন করেছে। যদি এই নীতি আন্তরিকভাবে অনুসরণ করা হয় তাহলে কি হবে সেটা হচ্ছে যে সংগঠনে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে যা পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বের বিকাশ ঘটাবে। তাহলে প্রতিষ্ঠান তার দেখা যায় যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। সর্বোচ্চ আমরা যেটা নীতি দেখবো সেটা হচ্ছে সুষ্ঠু কর্মী সংক্রান্ত নীতি। কর্মী সংক্রান্ত নীতি যতদূর সম্ভব সুদৃঢ়, সুষ্ঠু ও সেই সঙ্গে পরিবর্তনশীল হওয়া বাঞ্ছনীয়। সমস্ত ধরনের অনিশ্চয়তা দূরীভূত করতে এবং একটা কি হয় যে কর্মীদের মধ্যে নিরাপত্তা বোধ জাগিয়ে তুলতে এই নীতি সুদৃঢ় এবং সুষ্ঠু হওয়া প্রয়োজন দেখা দেয়। সেই সঙ্গে এটি পরিবর্তনীয় হওয়া দরকার যাতে পরিবর্তিত পরিস্থিতির সাথে অতি সহজে খাপ খাওয়াতে সক্ষম হয়। এই ছিল আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনার যে নীতি, এই 10টি নীতি। তাতে আমরা বলতে পারি যে মানব সম্পদ ব্যবস্থাপনা এইসব নীতি অনুসরণের মাধ্যমে কি হয় প্রতিষ্ঠান বা সংগঠনের কি হয় যে পরিবেশ ও এর অধীনস্থ কর্মীদের মনোবল চাঙ্গা রাখে। এর ফলে আরেকটা কি হয় যে প্রতিষ্ঠানের সুশৃঙ্খল রক্ষা করা হয় এবং কাজের উপযুক্ত পরিবেশ দেখা গেছে যে বজায় রাখা সম্ভব হয়। তাতে আমরা দেখতে পাই যে এই নীতি যে প্রতিষ্ঠানের বা মানব সম্পদ ব্যবস্থাপনার এই নীতি প্রতিষ্ঠান এবং কর্মীদের মেনে চলা কি অত্যাবশ্যক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই পর্যন্ত। আমরা এর পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই বলে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।